হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছে। এসএসসি এমটিএস এর ক্লাসের আজ আমাদের নতুন ক্লাস 2 নম্বর ক্লাস। এর আগে আমরা একটা ক্লাস করেছি যেখানে 2023 সালের পরীক্ষায় আসা প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। 2023 সালের 1 সেপ্টেম্বর পরীক্ষায় এসেছিল তোমাদের সেকেন্ড শিফটের। আজকের প্রশ্নোত্তরগুলো আলোচনা করব, তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকো লাস্ট পর্যন্ত। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখতে থাকো। চলো শুরু করব। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলবো, তোমরা যদি 2020, 21, 22, 23 4 বছরের যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের জিকেটা সংগ্রহ করতে চাও, তাহলে তোমরা কি করতে হবে বলে দিচ্ছি। সম্পূর্ণ বাংলা ভাষাতে জিকেটা পাবে, সঙ্গে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, সঙ্গে স্ট্যাটিক জিকে, সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ। এত কিছু যদি সংগ্রহ করতে চাও তাহলে 249 টাকা দিয়ে আমাদের একটা পেড গ্রুপ ওপেন করেছি, সেই পেড গ্রুপে তোমাদের জয়েন করতে হবে। কিভাবে জয়েন করবে তার জন্য আমরা বলে দেবো, এই নাম্বারে মেসেজ করো। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করো, আমরা প্রসেসটা বলে দেবো যে কীভাবে জয়েন করতে হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকেও আমাদের অতি গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন থাকবে, ঠিক আছে? তো আজ আমাদের হচ্ছে কত তারিখ? আজ হচ্ছে 30 জুলাই। আজ আমাদের কাছে একটা অতি ইম্পর্টেন্ট দিন, কারণ আজকেই প্রথম ভারতীয় হিসেবে মনু ভাকর প্যারিস অলিম্পিকে দ্বিতীয় মেডেল পেয়েছেন। অর্থাৎ দ্বিতীয় মেডেল বলতে কি, এর আগে কোনো ভারতীয় একটা অলিম্পিকে দুটো মেডেল পাননি। এই প্রথম মনু ভাকর, ভারতীয় মহিলা শুটার, তিনি একটা অলিম্পিকে প্রথম 10 মিটার এয়ার পিস্টল শুটে তিনি ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। আর আজ তিনি আবার ব্রোঞ্জ মেডেল পেলেন কার সঙ্গে? সরবজিৎ সিংয়ের সঙ্গে তিনি গোল্ড মেডেল পেলেন আজকে। চলো ঠিক আছে, এটা আজকের ইম্পর্টেন্ট বিষয় ছিল। চলো এবার শুরু করা যাক, আমাদের প্রশ্নে চলে যাব। কি আছে প্রশ্ন দেখবো আমরা, ঠিক আছে? আচ্ছা সরি, প্রশ্ন তোমাদের একটু বের করতে দেরি হচ্ছে। আচ্ছা প্রশ্ন আমরা বের করব, কোথায় আছে দেখি, একটু ওয়েট করো, প্রশ্ন আমরা বের করছি। একটু ওয়েট করো, এখনই চলে আসবে। হ্যাঁ, আমরা প্রথম প্রশ্নে চলে যাব। আজকের প্রথম প্রশ্ন দেখব কি আছে। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন রাজ্যে দিন ও রাতের তাপমাত্রায় খুব কমই কোনো পার্থক্য আছে? অর্থাৎ বলতে চাইছে নিচের কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্য সর্বনিম্ন। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার ইজ দ্য, প্রত্যেকটা প্রশ্ন বলবো, দেখো 5-6 সেকেন্ড সময় দেবো, সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করবে, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো। তো কারেক্ট আনসার হবে কেরালা। ভারতের মধ্যে সবচেয়ে কম দিন রাতের পার্থক্য যদি বলা হয়, তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য বলা হয়, তখন হবে কেরালা ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? কেরালা হচ্ছে কারেক্ট আনসার। কেরালায় পার্থক্য সবচেয়ে কম হয়। এবং কেরালার মধ্যেও যদি কোনো শহরের নাম বলে, তখন হবে থিরুবনন্তপুরম। কেরালার রাজধানী থিরুবনন্তপুরমে সবচেয়ে বেশি টেম্পারেচার কম ডিফারেন্স আছে, সবচেয়ে কম ডিফারেন্স আছে টেম্পারেচারের কথাই থিরুবনন্তপুরম। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে যাব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ ক্লাসটা কিন্তু প্রত্যেকদিন শেয়ার করো। শেয়ার করলে ভিউজ বাড়বে, ভিউজ না বাড়লে কিন্তু মোটিভেশন পাচ্ছি না। প্রত্যেক দিনই ক্লাস করানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা শেয়ারটা খুব কম করছো। বেশি বেশি করে শেয়ার করো। 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নৃত্য এর জন্য বসুন্ধরা দরাস্বামী 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? বসুন্ধরা দরাস্বামী একজন বিখ্যাত ভারতীয় ক্লাসিক্যাল ডান্সার। তিনি ভারতনাট্যম ডান্সের জন্য 2019 সালে তিনি কি পুরস্কার পেয়েছিলেন? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, ভারতনাট্যম ডান্স এটা কোন রাজ্যের? এটা তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। এই যে ভারতনাট্যম ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় ডান্স আমাদের আছে, এটা কোন রাজ্যের? তোমরা কমেন্ট করে দেবে প্রত্যেকে, ঠিক আছে? আমি কমেন্ট খুব কম পাচ্ছি তোমাদের কাছে, প্লিজ তোমরা উত্তরগুলো কমেন্ট করো। ভারতনাট্যম কোন রাজ্যের? আর ভারতনাট্যমের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম তোমাদের বলে দিচ্ছি, যেমন লিখে রাখো প্রত্যেকেই। 1 নম্বর হচ্ছে মল্লিকা সারাভাই, নামটা অতি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রুক্মিণী দেবী অরুণডালে, এই নামটা সব থেকে বেশি পরীক্ষায় এসছে। রুক্মিণী দেবী অরুণডালে। 3 নম্বর হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি। কি নাম? যামিনী কৃষ্ণমূর্তি। তার 4 নম্বর হচ্ছে পদ্মা সুব্রমণিয়াম।
পদ্মা সুব্রমণিয়াম, পদ্মা সুব্রমণিয়াম। 5 নম্বর হচ্ছে শোভনা নারায়ণ। শোভনা নারায়ণ অ্যাকচুয়াল তুমি বিভিন্ন জায়গাতে দেখতে পাবে শোভনা নারায়ণ কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত, তো তিনি একই সঙ্গে কত্থক এবং ভারতনাট্যম দুটো নৃত্যের সঙ্গেই যুক্ত। 6 নম্বর হচ্ছে আলারমেল ভেল্লি, এই নামটাও প্রচুর পরীক্ষায় আসে, আলারমেল ভেল্লি, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা। 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণিয়াম, আলারমেল ভেল্লি, ইয়ামিনী কৃষ্ণমূর্তি এবং অনিতা রত্নম ডেস এর দুর্দান্ত ব্যাখ্যাকারী। এখনই তোমাদের বললাম, এর আগের প্রশ্নেই বললাম, এই প্রত্যেকটা নাম তোমাদের আমি বলেছি, পদ্মা সুব্রমণিয়াম, আলারমেল ভেল্লি, ইয়ামিনী কৃষ্ণমূর্তি, অনিতা রত্নম এটা নতুন নাম, ঠিক আছে। তো প্রত্যেকে হচ্ছে ভারতনাট্যম ডান্সের সঙ্গে যুক্ত। ভারতনাট্যম ইজ দ্য কারেক্ট আনসার। ভারতনাট্যমের 5-6টা নাম আছে, সেই নামগুলো প্রত্যেকেই মনে রাখো, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। 4 নম্বর হচ্ছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 54 বছর পর 2023 সালের মার্চ মাসে রিয়াদে সন্তোষ ট্রফি জিতেছিল। সন্তোষ ট্রফি অতি গুরুত্বপূর্ণ একটা স্পোর্টস, যেটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, তো মনে রাখবে সন্তোষ ট্রফি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। কোন খেলা? ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 2023 সালে যে সন্তোষ ট্রফি হয়েছিল সেটা রিয়াদে আয়োজিত হয়েছিল, এবং 54 বছর পর কোনো রাজ্য সন্তোষ ট্রফি জিতেছিল, সেটা হচ্ছে এটা কর্ণাটক হবে, ঠিক আছে। কর্ণাটক 54 বছর পর এটা জিতেছিল। কোন রাজ্য জিতেছিল? কর্ণাটক। এখন প্রশ্ন হচ্ছে যে সবচেয়ে বেশিবার যদি বলা হয় সন্তোষ ট্রফি কোন দল জয়ী হয়েছে বা কোন রাজ্য জয়ী হয়েছে, তখন হবে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল সবচেয়ে বেশিবার 32 বার জয়ী হয়েছে। আর এবারে যদি বলা হয় 2024 সালে কোন দল জয়ী হয়েছে, তখন হবে সার্ভিসেস। দলের নাম হচ্ছে সার্ভিসেস। এই দলটা 2024 সালে জয়ী হয়েছে। সন্তোষ ট্রফি প্রথম কবে খেলা হয়েছিল? 1941 সালে প্রথম খেলা হয়েছিল, আজ থেকে 83 বছর আগে। নেক্সট প্রশ্ন 5 নম্বর, ভারতের সংবিধানের 129 অনুচ্ছেদ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? 129 অনুচ্ছেদ সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? কারেক্ট আনসার হবে এটি সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালতের জন্য বিধান করে। সুপ্রিম কোর্টকে রেকর্ড আদালতের জন্য বিধান করে। আর্টিকেল 129 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য সুপ্রিম কোর্ট টু বি এ কোর্ট অফ রেকর্ড, এটা হচ্ছে এটি সুপ্রিম কোর্টকে আদালতের জন্য বিধান করে, রেকর্ড আদালতের জন্য, ঠিক আছে। অপশন 3। 6 নম্বর চলে যাব, ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পণ্ডিত যশরাজ নিম্নলিখিত কোন সঙ্গীত ঘরানার অন্তর্গত? পণ্ডিত যশরাজ মেওয়াটি ঘরানার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। কোন ঘরানা? মেওয়াটি ঘরানা ইজ দ্য কারেক্ট আনসার। মেওয়াটি ঘরানার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞের নাম হচ্ছে পণ্ডিত যশরাজ ইজ দ্য কারেক্ট আনসার। মেওয়াটি ঘরানা, পণ্ডিত যশরাজ সম্পর্কে তোমাদের বলে দিই, এই যে মেওয়াটি ঘরানা সম্পর্কে বলে দিচ্ছি। মেওয়াটি ঘরানা যদি প্রশ্ন আসে যে মেওয়াটি ঘরানাটা কে প্রতিষ্ঠা করেছিল, তো 2 ভাই এটা প্রতিষ্ঠা করেছিল, যেমন হচ্ছে ঘাগ্গি নাজির। 2 ভাই, ঠিক আমার মনে ঠিক জানি না যে 2 ভাই কিনা, তবে নামগুলো বলে দিচ্ছি। ঘাগ্গি নাজির এবং ওয়াহিদ খান। ঘাগ্গি নাজির খান এবং ওয়াহিদ খান, এই দুজন এই ঘরানার প্রতিষ্ঠা করেছিল। এই দুজন ছিল ইন্দোরের যে হলকার রাজবংশ ছিল, হলকার রাজবংশের রাজসভায় এই মেওয়াটি ঘরানার প্রতিষ্ঠা করেছিল এই দুজন, ঠিক আছে। 7 নম্বর প্রশ্নে চলে যাব, ভারতের সংবিধানের 29-30 অনুচ্ছেদগুলি ড্যাশের সাথে সম্পর্কিত। ভারতের সংবিধানের যে 29 থেকে 30 নম্বর আর্টিকেল, সেখানে কি বলা হয়েছে দেখো। ভারতীয় সংবিধানের 1 থেকে 4 এই যে আর্টিকেলগুলো আছে, এটা হচ্ছে পার্ট 1 এর মধ্যে পড়ছে। 5 থেকে 12 এটা হচ্ছে পার্ট 2 এর মধ্যে পড়ছে। আর 13 থেকে 32 এই যে আর্টিকেলগুলো আছে, এগুলো পার্ট 3 এর মধ্যে পড়ছে। পার্ট 1 মানে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড অল ইটস স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরি, 1 নম্বরে আছে। 2 নম্বর পার্টে আছে 5 থেকে 12তে সিটিজেনশিপ আছে। 13 থেকে 32 এখানে আমাদের মৌলিক অধিকারগুলো আছে। কি আছে? মৌলিক অধিকারগুলো। তাহলে এখানে দেখো সংস্কৃতি এবং শিক্ষাগত অধিকারের কথা বললেই 29-30 নম্বরে আছে সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার। মাইনরিটিস, ভারতের যে মাইনরিটিসরা আছে
সেই মাইনরিটিদের সাংস্কৃতিক অধিকার আছে এবং তারা ভারতের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতে পারবে। এই অধিকারটা 29-30 নম্বরে বলা আছে। ঠিক আছে, চলে যাব 8 নম্বরে। 18তম পর্যায়ক্রমিক শ্রম বাহিনী সমীক্ষা PLFS অনুসারে 2023 সালের জানুয়ারিতে শহরাঞ্চলে মহিলাদের 15 বছর বা তার বেশি বয়সী বেকারত্বের হার ড্যাশে নেমে এসছে। এটা 9.2% হবে। পুরনো প্রশ্ন ছিল, এখন আর এটা ইম্পর্টেন্ট নয়, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। 2023 সালের জানুয়ারিতে শহরাঞ্চলে মহিলাদের 15 বছর বা তার বেশি মহিলাদের বেকারত্বের হার 9.2%। মহিলাদের বেকারত্ব। 9 নম্বর প্রশ্নে যাব, একটু দ্রুত করব, মন দিয়ে দেখতে থাকো, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু প্রশ্ন মিস হবে আর হয়তো সেই প্রশ্নের পরীক্ষায় চলে আসবে। নিচের কোনটি প্রতিদিনের বায়ুমণ্ডলীয় আবহাওয়া পরিবর্তনের সাথে যুক্ত? প্রতিদিনের বায়ুমণ্ডলীয় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বায়ুমণ্ডল, পুরো বায়ুমণ্ডলটা কোন স্তরে আছে জানো? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারে রয়েছে পুরো বায়ুমণ্ডলটা, ট্রপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন পুরোটাই ব্যাপারটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের সঙ্গে যুক্ত। 10 হচ্ছে, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? সাক্ষরতার হার সবচেয়ে কম যদি বলা হয় তখন হবে বিহার, কিন্তু যেহেতু এখানে বিহার অপশন নেই তাই আমাকে এই রাজ্যগুলোর মধ্যে খুঁজে বার করতে হবে কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। তাহলে প্রথমে সবচেয়ে বেশি হচ্ছে কেরালা, এটা তো হবেই না। গোয়াটাও হবে না, যেহেতু ছোট রাজ্য প্রায় সবাই শিক্ষিত। মিজোরামটাও হবে না। কারেক্ট আনসার হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা, এই যে অপশানগুলো আছে তাদের মধ্যে ত্রিপুরাতে সাক্ষরতার হার সবচেয়ে কম। আর যদি ভারতের সব রাজ্যের মধ্যে বলা হয় তখন হবে বিহার। আর সাক্ষরতার হার সবচেয়ে বেশি যদি বলা হয় কেরালা। মহিলা সাক্ষরতার হার সবচেয়ে বেশি বললেও কেরালা, মহিলা সাক্ষরতার হার সবচেয়ে কম বললেও বিহার। ঠিক আছে, 11 নম্বর হচ্ছে, বিখ্যাত বৃহদেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত বৃহদেশ্বর মন্দির, এটা হিন্দুদের যদি বলা হয়, হিন্দুদের সবচেয়ে বড় শিব মন্দির বলা যেতে পারে। এটা তামিলনাড়ুতে অবস্থিত। চোল রাজারা নির্মাণ করেছিল 1003 থেকে 1010 খ্রিস্টাব্দের মধ্যে। চোল রাজারা, রাজ চোল, কে নির্মাণ করেছিলেন? রাজ চোল এটা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, বৃহদেশ্বর মন্দির তামিল স্ট্রাকচারে পুরোটা তৈরি করা আছে। বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুর থাঞ্জাভুর, জায়গাটার নামটা মনে রাখবে, থাঞ্জাভুর। কোথায়? থাঞ্জাভুরে অবস্থিত। 11 নম্বর প্রশ্নে চলে যাব। 12 নম্বর, কত সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন? এটা আমরা তো বহু বছর ধরে মাধ্যমিকের সময়কাল থেকে আমরা পড়ে আসছি। কত সালে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিল? 1665 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, সরি 1765 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসবো 13, নিচের কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তির উদাহরণ? সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি, সরকারি বন্ড বিক্রি, সরকারি মালিকানাধীন উদ্যোগ থেকে আয়, নাগরিকদের কাছ থেকে সংগৃহীত কর রাজস্ব, বিদেশি দেশ থেকে প্রাপ্ত অনুদান। এগুলো হবে না। এই নাগরিকদের কাছ থেকে সংগৃহীত যে আমাদের কাছ থেকে যে ট্যাক্স নিচ্ছে সেটাও হবে না। সরকারি বাজেটে মূলধন প্রাপ্তির উদাহরণ কোনটা হবে? সরকারি বন্ড বিক্রি। যে গভর্নমেন্ট বন্ডগুলো থাকে সেই গভর্নমেন্ট বন্ডকে সেলিং করলে সেটাকে বলা হয় বাজেটে মূলধন প্রাপ্তির উদাহরণ। নেক্সট প্রশ্ন আমরা দেখব কি আছে। 14, কোন অভিনয়ে পোশাক, গহনা, মুখের মেকআপ ইত্যাদি ব্যবহার করা হয়েছে? অভিনয়, কোন অভিনয়? কারেক্ট আনসার কি হবে? আহর্য অভিনয়। আহর্য অভিনয় হচ্ছে এক ধরনের অভিনয়। এই প্রশ্নটা আমি নতুন পেয়েছি, এটা আমি খুঁজে দেখলাম যে কি প্রশ্নটা। ঠিক আছে, তো আহর্য অভিনয় এটা হচ্ছে ভারতনাট্যম ডান্সের মধ্যে এক ধরনের অভিনয় করা হয়, সেটাকে আহর্য অভিনয় বলা হয়। এই আহর্য অভিনয়ে বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন ধরনের গহনা, হাতে পুরো গহনা পরতে হয়, গলায় গহনা পরে, মুখে বিভিন্ন ধরনের মেকআপ করে এটা করা হয়, এটাকে বলা হয়, এই অভিনয়টা করা হয়। এটা হচ্ছে আহর্য অভিনয়, ভারতনাট্যম ডান্সেরই একটা পার্ট এটা। 15, পণ্ডিত ভজন সপরি যিনি 2022 সালে মারা যান তিনি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ভজন সপরি, পণ্ডিত ভজন সপরি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম আমি, যে ওই যে বৃহদেশ্বর মন্দির বললাম সেটা হচ্ছে একটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মনে রাখবে। বৃহদেশ্বর হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলো, ভজন সপরি।
ভজন সপরি কারেক্ট আনসার হবে সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। সন্তুর ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, সন্তুর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির নামটা একটু লিখে রাখো প্রত্যেকে। যেমন শিব শঙ্কর, কি নাম? শিব শঙ্কর শর্মা, এই নামটা বহুবার পরীক্ষায় আসে, শিব শঙ্কর শর্মা। তারপর হচ্ছে ভজন সপরি, তো তোমাদের পরীক্ষায় আসছে রাহুল শর্মা, রাহুল শর্মা, এটাও পরীক্ষায় আসে। তারপর আছে তরুণ ভট্টাচার্য, এগুলো দরকার নেই। উস্তাদ এই শিবশঙ্কর শর্মা নামটা মনে রাখবে, এটাই বেশি পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট দেখবো আমরা 16, নিচের কোনটি ট্রান্সফার পেমেন্টকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করে? ট্রান্সফার পেমেন্টের ডেফিনেশন নিম্নের কোনটা? ব্যক্তিদের তাদের শ্রম বা পরিষেবার বিনিময়ে অর্থ প্রদান, কোনো সংশ্লিষ্ট ছাড়াই ব্যক্তিদের সরকার কর্তৃক প্রদত্ত অর্থ প্রদান, পণ্য বা পরিষেবার উৎপাদন, লাভের একটি অংশ মানে শেয়ার হোল্ডারদের দেওয়া হয় না, এটা তো হবে না। করের আকারে সরকারকে ব্যক্তি কর্তৃক প্রদান, আমরা যে কর ট্যাক্সটা দিচ্ছি সেটা, এটাও হবে না। ট্রান্সফার পেমেন্টটা হচ্ছে কোনো সংশ্লিষ্ট ছাড়াই ব্যক্তিদের সরকার কর্তৃক প্রদত্ত অর্থ প্রদান। আমাদের সরকার কর্তৃক কোনো কিছু ছাড়াই সরকার যে অর্থ প্রদান করছে সাধারণ মানুষকে, সেটাই হচ্ছে বা পরিষেবা দিচ্ছে, সেগুলোকে আমরা ট্রান্সফার অফ পেমেন্ট বলতে পারি, ঠিক আছে। তো ইকোনমিক্স থেকে কেমন কেমন প্রশ্ন দিচ্ছে দেখে নাও। প্রিভিয়াস ইয়ারগুলো বেশি বেশি করা থাকলে এগুলো সম্ভব, না হলে তুমি ইকোনমিক্সের কোন চ্যাপ্টারটা তুমি যদি করো বা কত ডিটেলসে পড়লে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। তাই আমাদের একটাই অপশান, PYQ খুব ভালোভাবে করতে হবে। রেড আর্থ অ্যান্ড পাওয়ারিং রেইন এ নোভেল বইটা কে লিখেছেন? এই বইটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান আমেরিকান রাইটার, আর এটা হচ্ছে তার প্রথম নভেল। আর প্রথম নভেল এত সুন্দর করে লেখার জন্যই তিনি একটা পুরস্কার পেয়েছিলেন। তিনি হচ্ছেন কে? বিক্রমচন্দ্র। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার, বিক্রমচন্দ্র। তার এটা প্রথম নভেল এবং ইন্ডিয়ান আমেরিকান রাইটার। তিনি প্রথম নভেলটাই এত ভালো লেখার জন্য কমনওয়েলথ কোন প্রাইজ পেয়েছিলেন? কমনওয়েলথ অফ রাইটার্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কমনওয়েলথ অফ রাইটার্স অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। 18 নম্বরে চলে যাব। ড্যাশের নুয়াখাই উৎসবটি গণেশ চতুর্থীর পরের দিন ভাদ্রতা আগস্ট সেপ্টেম্বরের পঞ্চমী তিথিতে পঞ্চমী দিন পালন করা হয়। কোন রাজ্যের নুয়াখাই উৎসব? পশ্চিমবঙ্গ হবে না, মেঘালয়, আসাম বাদ দাও। নুয়াখাই বলতে কি? খাই মানে খাওয়া, নুয়া মানে হচ্ছে নতুন, নতুন খাবারটাকেই বলা হচ্ছে এখানে নুয়াখাই, ঠিক আছে। নতুন খাবারটাকে এখানে বলা হচ্ছে নুয়াখাই। তো কোন রাজ্যের? ওড়িশা ইজ দ্য কারেক্ট আনসার। চলো এটা নিয়ে একটু কনফিউশনটা দূর করছি, আমি একটু উত্তরটা দেখে নিচ্ছি। নুয়াখাই উৎসবটা, নুয়াখাই, ঠিক আছে, ওড়িশা ইজ দ্য কারেক্ট আনসার। দেখো উড়িষ্যা বললাম, নুয়াখাই হচ্ছে ওড়িশা রাজ্যের একটা উৎসব। নুয়াখাই মানে নতুন খাবার, নতুন অন্ন, এটাই হচ্ছে নুয়াখাই। নেক্সট 19 নাম্বার। কোন দেশ ICC 2023 ওয়ার্ল্ড ODI ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছে? কোন দেশ আয়োজন করেছে? আমাদের দেশ ভারতেই আয়োজিত হয়েছিল 2023 সালের ওয়ার্ল্ড কাপ, কিন্তু ভারত দুর্ভাগ্যক্রমে কিন্তু জিততে পারেনি, ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছিল। আর 2024 সালের T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারত জয়ী হয়েছে, ঠিক আছে। 20 নাম্বার দেখবো আমরা। নিম্নের কোনটি হলো সচিন টেন্ডুলকারের আত্মজীবনী? কারেক্ট আনসার হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে, এটা হচ্ছে সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। আনব্রেকেবল, এটা হচ্ছে মেরি কমের আত্মজীবনী। তারপর হচ্ছে আই এম নো মেসিহা, এটা হচ্ছে সোনু সুদের বায়োগ্রাফি। তিনটা মনে রাখবে, তিনটাই ইম্পর্টেন্ট। চলে যাও পরবর্তী 21 নম্বর। এপ্রিল 2023-এ তামিলনাড়ু নিচের কোনটিকে নিষিদ্ধ করে একটি বিল পাস করেছিল? তো গুটখা, তামিলনাড়ুতে গুটখা নিষিদ্ধ করার একটা বিল পাস হয়েছিল 2023 সালে। 22 হচ্ছে কোন স্টেডিয়ামে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2011 এর ফাইনাল ম্যাচ খেলা হয়েছিল? তো একই রকমের প্রশ্ন দুটো দিয়েছে, যেমন 2023 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে দিয়েছে, 2011 সালের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে দিয়েছে। কারেক্ট আনসার হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল 2011 সালের ফাইনাল। 23 হচ্ছে মিত্র মেলা ছিল একটি বিপ্লবী সংগঠন যার দ্বারা প্রতিষ্ঠিত। এই যে 2011 সালের ফাইনালটা না খুব ভালোভাবে আমার মনে আছে। ফাইনাল খেলার জন্য সেই দিনেই কিন্তু আমরা সেই বছর HS পরীক্ষা দিয়েছিলাম আমি 2011 সালে, এবং সেই বছরই আমার এই ক্রিকেট যেদিন ফাইনাল খেলা সেদিনেই কিন্তু
আমার ম্যাথের পরীক্ষা ছিল, এইচএসে ম্যাথ পরীক্ষা ছিল সেই দিনে। সেদিন হচ্ছে লাস্ট পরীক্ষা, সেদিনেই শেষ পরীক্ষা ছিল এবং সেদিন ম্যাথ পরীক্ষা ছিল ফাইনাল খেলার দিনে। পরীক্ষা দিয়ে দৌড়ে চলে এসেছিলাম খেলা দেখার জন্য। তো মিত্র মেলা ছিল একটি বিপ্লবী সংগঠন যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? বিনায়ক দামোদর সাভারকার। এই দু ভাই মিলে বিনায়ক সাভারকার মিত্রমালা প্রতিষ্ঠা করেছিলেন। 24 হচ্ছে হুইচ ইজ দ্য গৌসিয়ান ইউনিট অফ কাইনেটিক এনার্জি, বা গতিশক্তির গৌসিয়ান এককের নাম কি? কারেক্ট আনসার ইজ দ্য স্টক্স। স্টক্স হচ্ছে গৌসিয়ান ইউনিট অফ কাইনেটিক এনার্জি বা গতিশক্তির গৌসিয়ান একক, বা গতিশক্তির গৌসিয়ান একক জেনে রাখো। 25 দেখো, বাংলার নিম্নলিখিত মুক্তিযোদ্ধা আইনজীবীদের মধ্যে কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস? আচ্ছা, আমার মুখ থেকে উত্তর বেরিয়ে গেল, প্রশ্নর মধ্যেই মুখ থেকে উত্তর বেরিয়ে গেল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো বেশি বেশি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অতি অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন করো।